গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জনম জনম পর্ব ৪। মতিন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, টাকাটার জন্য আসলাম আম্মা, বিপদে পড়েছি। যার টাকা তাকে দিতে হয়, রোজ তাগাদা দিচ্ছে। মিনু বিস্মিত হয়ে বলল, কিসের টাকা? ওই যে গত মাসে হিরো গিয়ে নিয়ে আসলো। হিরো টাকা নিয়ে এলো? কিসের টাকা? আবার চোখ অপারেশনের টাকা। আমার হাত তখন একেবারে খালি। তা ওরও এমন কান্নাকাটি শুরু করলো, আমি আর কি করব। দাঁড় করে জোগাড় করলাম। এমনিতে তো কেউ টাকা দেয় না, সৌদ কবুল করে থার। তা ভাবলাম কি আর করা, চোখ বলে কথা। কত টাকা? মতিন অবাক হয়ে বলল, কত টাকা আপনি জানেন না? মিনু বিরক্ত গলায় বললেন, জানলে তোমায় জিজ্ঞেস করতাম, জানে না বলেই তো জিজ্ঞেস করছি। কত টাকা এনেছে? ২,০০০। কি সর্বনাশ, বলো কি তুমি? আপনি কিছুই জানেন না? এ তো দেখি আরেক মুসিবত হয়ে গেল। হিরো মনে হচ্ছে ফাটকি মেরে টাকা নিয়ে এসেছে। এখন কি করি আমি? হিরো আসুক, হিরোকে বলো। যাকে টাকা দিয়েছ তার ঘাড় ধরে টাকা আদায় করো, আমার কাছে কি? আপনার কাছে কি মানে? এসব কি বলছেন আপনি আম্মা? সত্যিই বলছি, হিরোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ তো বিরাট সমস্যায় পড়লাম। হিরুকে কি আমি টাকা দিয়েছি নাকি? টাকা দিলাম আপনাদের। রাত ১০টার ট্রেনে ফিরব। এর মধ্যে যা হোক একটা ব্যবস্থা তো করেন। পুরোটা না হলেও অন্তত ১০০০ খানেক, নয়তো বিরাট বেইজ্জত হব। বললেই তো হবে না। টাকাটা পাবো কোথায়? টাকা তো গাছ পোতা নেই। সংসারের হাল তো জানো। জেনে শুনে এরকম অবুঝের মতো কথা বললে হবে নাকি? আমি কি অবুঝের মতো কথা বললাম? পুরা বেইজ্জত লোকের সামনে। না হয় শ্বশুরবাড়ির জন্য খানিকটা বেইজ্জত হলেই। আম্মা, আপনি ব্যাপারটাই বুঝতে পারছেন না। মিনু ক্লান্ত গলায় বললেন, এ টাকার আশা তুমি ছেড়ে দাও বাবা। আব্দুল মতিন চোখ কপালে তুলে ফেলল। ছেড়ে দিব? কি বলছেন? যা সত্য তাই বললাম। আব্দুল মতিন খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে উঠে চলে গেল। কোথায় যাচ্ছে মিনু কিছুই জিজ্ঞেস করলেন না। যাক যেখানে ইচ্ছে। পুরোপুরি চলে গেলেই ভালো। তবে পুরোপুরি চলে যায়নি, হ্যান্ডব্যাগ ফেলে গেছে, হ্যান্ডব্যাগের জন্য আসবে। সম্ভবত হিরুর খোঁজে গেছে। তিথি সন্ধ্যার একটু পরেই বাড়ি ফিরেই দেখে হুলস্থুল কাণ্ড। দুলাভাই এবং মা দুজনে গলা ফাটিয়ে চিৎকার করছে। কি নিয়ে কথা হচ্ছে তা বোঝার উপায় নেই। তিথি বলল, এসব কি হচ্ছে দুলাভাই? মতিন চোখ লাল করে বলল, কি হচ্ছে তুমি জানো না? জি না। বাজে কথা বলবে না। কি হচ্ছে তোমরা সবাই জানো। এখন ভালো মানুষ সেজেছ। ভাইকে পাঠিয়ে টাকা আনবার সময় মনে ছিল না? আর অস্বীকার করে যাচ্ছ। কিছুই অস্বীকার করছি না। আগে আপনি আমাকে ব্যাপারটা গুছিয়ে বলো। এরকম রাগ করছেন কেন? মতিন পুরোপুরি গুছিয়েও বলতে পারল না, কথা এলোমেলো হয়ে যাচ্ছিল। তবু মূল ব্যাপারটা বোঝা গেল। তিথি ক্লান্ত গলায় বলল, আপনার টাকা দিয়ে দিব। একসঙ্গে সব টাকা দিতে পারলেও দুভাগে দিব। প্লিজ চিৎকার করবেন না। আপনার খাওয়া দাওয়া হয়েছে দুলাভাই? মতিন কি একটা বলতে গিয়েও বলতে পারল না, রাগে তার মুখ আটকে যাচ্ছে। সে হ্যান্ডব্যাগ হাতে নিয়ে নিয়েছে। তিথি বলল, যাচ্ছেন কোথায় দুলাভাই? মিনু বললেন, যেখানে ইচ্ছে যা, তুই কথা বলিস না, ফাজিলে ফাজিল। মতিন বাড়ি থেকে বের হবার আগে তীব্র গলায় বলল, এর ফল ভালো হবে না। এর ফল কিন্তু ভালো হবে না। তখন কিন্তু আমায় দুষবেন না। তিথি বলল, কাজটা কি করলে মা? দুলাভাই গিয়ে আবার ফোঁসত তুলবে। তুলে তুলুক, মুখে অ্যাসিড মারুক, গলায় ধরে দিয়ে ঝুলিয়ে দিক, যা ইচ্ছা করুক। হয়েছে কি তোমার? কিছু হয়নি। বাবা কোথায় মা? জানি না কোথায়।
যাক যেখানে ইচ্ছা। তিথি এক দৃষ্টিতে মাকে দেখছে, বোঝার চেষ্টা করছে। যতই দিন যাচ্ছে মা ততই বদলে যাচ্ছে। পরিবর্তন অতি দ্রুত হচ্ছে বলে খুব চোখে লাগছে। তিথি লক্ষ্য করল মা শান্ত ভঙ্গিতে নিজের জন্য চা বানিয়ে জলচৌকিতে বসে খাচ্ছে। তার চেহারায় তেমন কোনো লক্ষ্য নেই, কোনো বিকার নেই। জালালউদ্দিন হিরোকে নিয়ে তার পীর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। পীর ফকিরের প্রতি তার কোনো রকম বিশ্বাস নেই, তবু এসেছেন। কারণ ঘর থেকে বের হতে ইচ্ছে করছে। তার মনে ক্ষীণ আশা ছিল, যেহেতু চোখে দেখতে পান না, হিরো হয়তো একটা রিক্সা ভাড়া করবে। অন্ধবাবকে তো আর হাঁটিয়ে নিবে না। হিরো রিক্সার ধার দিয়েও গেল না, ঠেলে ঠুলে এক বাসে তুলে ফেলল। সেই বাসে গাদাগাদি ভিড়, এর মধ্যেও বসার জায়গা করে ফেলল। জানালার পাশে বসেছে এমন একজন মানুষকে খুঁজে বের করল, যাকে দেখে মনে হয় এর হৃদয়ে দয়াময়া আছে। অনুরোধ করলে ফেলবে না। হিরো তার কাছে গিয়ে বিনয়ে প্রায় গলে গিয়ে বলল, ব্লাইন্ড পার্সন নিয়ে এসেছি ভাই, জায়গা দিন। ব্লাইন্ড এবং সিক একসঙ্গে যাই যাই বলতে পারে। সঙ্গে সঙ্গে জায়গা হলো। হিরো বলল, থ্যাঙ্কস ভাই, মেনি থ্যাঙ্কস। হিরোর কাছে মনে হলো আজকের দিনটা খারাপ না, শুভ। পীর সাহেবের সঙ্গে দেখা হবে। সব দিন দেখা হয় না, লোকজনের ভিড় থাকে। কোনো কোনো দিন পীর সাহেব চিল্লায় বসে। চিল্লা ব্যাপারটা কি সে জানে না, তবে তার ধারণা ব্যাপারটা খুবই জটিল কিছু। কারণ পীর সাহেব যেদিন চিল্লায় বসেন, সেদিন তার খাদেমরা ইশারায় কথা বলে। তখন কোনো রকম শব্দ-টব্দ করা নিষিদ্ধ। যা ভাবা হয়েছিল তাই। যা মতো পীর সাহেবের সঙ্গে দেখা হলো, যে কোনো কারণেই হোক আজ লোকজন একেবারেই নেই। পীর সাহেব বারান্দায় বিমর্ষ মুখে একা একা বসে আছেন। খানিকটা দূরে দুজন বোরকা পরা মেয়ে দুজন কাঁদছে। পীর সাহেব বললেন, খবর কি রে তোর? হিরো বলল, আপনার দোয়া স্যার, আমার ফাদারকে নিয়ে এসেছি, আপনার খুব ভক্ত। পীর সাহেব নিষ্ক্রিয় গলায় বললেন, ভালো করেছিস, খুব ভালো করেছিস। ছোট ভাইয়ের ব্যাপারটাও স্যার একটু মনে করিয়ে দিতে আসলাম। খুবই চিন্তাযুক্ত আছি। বাড়িতে খাওয়া দাওয়া বক। পীর সাহেব বড় করে হাই তুললেন। হিরু বাবার কানে কানে বলল, হা করে দাঁড়িয়ে আছো কেন? পা শুয়ে সালাম করে। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন, পা দেখতেই পাচ্ছি না, সালাম করব কি? হিরু পীর সাহেবের দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বলল, বাবার একটা চোখে সমস্যা আছে স্যার, বলতে গেলে ব্লাইন্ড। একটু দয়া করে যদি দেখেন। পীর সাহেব হিরুর দিকে না তাকিয়ে বললেন, চোখ ঠিক হয়ে যাবে। হিরু তার বাবার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এক কথায় ঝামেলা মিটিয়ে দিলাম। আর বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। জালালউদ্দিন বিশেষ ভরসা পেলেন বলে মনে হলো না। ফিসফিস করে বললেন, কাঁদছে কে রে? হিরু বলল, মেয়ে ছেলে কাঁদছে, ওরা কাঁদবেই। মেয়ে ছেলে মানেই কান্দন পার্টি। যাদের সঙ্গে তিথির সময় কাটাতে হয় তাদের কারো চেহারায় তার মনে থাকে না, যেন স্বপ্নদৃশ্য। ঘুম ভাঙলে স্বপ্নদৃশ্যের কাঠামো মনে থাকে, কিন্তু যাদের নিয়ে দৃশ্য তাদের চেহারা মনে থাকে না। তিথি হ্যান্ডব্যাগ থেকে কার্ড বের করল। ইংরেজিতে লেখা কার্ড, 3টা টেলিফোন নাম্বার দেওয়া। বেশ পয়সাওয়ালা মানুষ নিশ্চয়ই। লোকটার চেহারা মনে পড়ছে না। লম্বা না বেটে, রোগা না মোটা, কিছুই মনে নেই। তবে নার্ভাস ধরনের মানুষ ছিল এটা মনে আছে। বারবার তার স্ত্রীর কথা বলছিল। স্ত্রীর নাম ফরিদা। বড় মেয়ে আজিমপুর গার্লস স্কুলে ক্লাস 7-এ পড়ে, তাও মনে আছে, কিন্তু লোকটার চেহারা মনে নেই। কার্ডে লেখা মোহাম্মদ দবির উদ্দিন, বিএ, অনার্স। কারখানার ঠিকানা এবং বাসার ঠিকানা দুটোই দেওয়া আছে। 9টা এখনো বাজেনি। এত ভোরে ভদ্রলোক নিশ্চয়ই কারখানায় চলে যায়নি। তাছাড়া বাসায় যাবার অন্য একটা উদ্দেশ্যও আছে, অদৃশ্য চাপ সৃষ্টি করা। বাসায় গিয়ে তিথি যদি বলে, আপনি আমাকে একটা চাকরি দিবেন বলেছিলেন, তখন ভদ্রলোক হক জগিয়ে যাবেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে। চাকরির প্রসঙ্গে ভদ্রলোক হয়তো বলবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যবস্থা করছি, তুমি কাল আমার অফিসে এসো। তুমি করে নাও বলতে পারে, হয়তো আপনি করে বলবেন, না চেনার ভানও করতে পারে। তবে এই লোক তা করবে না।
না চেনার ভানও করতে পারে, তবে এই লোক তা করবে না। এ নার্ভাস ধরনের ভীতু একজন মানুষ। নার্ভাস এবং ভীতু মানুষ চট করে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলতে চেষ্টা করে, কিন্তু বলার সময় সত্যি কথাই বলে। সে যে ভুল করে সত্যি কথাই বলছে তা নিজে শুরুতে বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন সে আরও নার্ভাস হয়ে যায়। তিথি নিজের মনেই খানিকক্ষণ হাসল। কেন জানি তার খুব মজা লাগছে, যদিও মজা লাগার মতো কিছু হয়নি। বাসা খুঁজে পেতে দেরি হলো না। দোতলা একটা বাড়ি, ৩ তলার কাজ চলছে। বাড়ির সামনে ইট, সিমেন্ট রড গাদাগাদি করে রাখা। ৬-৭ জন মিস্ত্রি কাজ করছে। চৌবাচ্চার মতো একটা জায়গায় চারপাশে গোল হয়ে বসে ইট পরিষ্কার করছে। ব্রাশ দিয়ে ইট ঘষে পানি ঢালছে। সেই ইট মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে দোতলার ছাদে। তিথি বলল, এটা কি দবির সাহেবের বাসা? ছুচালো দাড়ির এক মিস্ত্রি বিরক্ত মুখে বলল, জানি নে কার বাসা, আপনি জিজ্ঞান গিয়ে। এ বলে সে নিচু গলায় আরো কি যেন বলল, কোনো কুৎসিত ইঙ্গিত কিংবা কোনো অশ্লীল রসিকতা। কারণ সঙ্গী সবাই শব্দ করে হেসে উঠল। দুজন আর চোখে তাকালো তিথির দিকে। মেয়ে হয়ে জন্মানোর অনেক সমস্যা। কুৎসিত ইঙ্গিত বা কুৎসিত রসিকতা সবসময় মেয়েদের নিয়েই করা হয়, পুরুষদের নিয়ে নয়। তিথি ছুচালো দাড়ির মিস্ত্রির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, তুমি কি বললে? মিস্ত্রি এই প্রশ্নের জন্য তৈরি ছিল না। সে আমতা আমতা করতে লাগলো। তিথি বলল, তোমার দাড়ি ধরে তোমাকে আমি পানির মধ্যে চুবিয়ে ধরব, বুঝতে পারছো? মিস্ত্রিদের কেউ কোনো কথা বলল না। তারা ইট পরিষ্কারের ব্যাপারে এখন অতিরিক্ত মনোযোগ। ওদের একজন লজ্জিত গলায় বলল, কিছু মনে লয়েন না আফা, এইটাই দবির সারের বাসা, ডাইন দিকে যা। তিথি এগিয়ে যাচ্ছে। দাড়িওয়ালা মিস্ত্রিটি কি বলেছিল কে জানে, তার জানতে ইচ্ছা করছে। অনেক কিছুই আমাদের জানতে ইচ্ছে করে, শেষ পর্যন্ত জানতে পারি না। এটা একদিক থেকে ভালো। সবচেয়ে সুখী মানুষ তারাই যারা সবচেয়ে কম জানে। এটা তিথির বাবা জালালউদ্দিন সাহেবের কথা। জালালউদ্দিন সাহেব একসময় দার্শনিকের কথাবার্তা বলতেন, এখন বলেন না। তার এখনকার সব কথা নিজের চোখ দিয়ে এবং খাদ্যদ্রব্য নিয়ে। আজও তিথির বেরোবার সময় অনেকক্ষণ বকবক করলেন, একজন বড় চোখের ডাক্তারের কাছে আমাকে নিয়ে যা তো মা। বা চোখটায় এখন আর কিছুই দেখতে পাই না। আগে কিছুটা দেখতাম, হিরুর পীরের কাছে যাওয়ার পর থেকে একেবারেই সর্বনাশ। এই দেখ, ডান চোখ বন্ধ করে তোর দিকে তাকাচ্ছি, তোকে দেখছি না, কিচ্ছু না, অন্ধকার। ওই শালা পীরের কাছে কেন যে গেলাম। ডানটা কি ঠিক আছে? এখনো আছে, আর কিন্তু বেশি দিন থাকবে না। একটা গেলে অন্যটা যায়, এটাই নিয়ম। তিথি অন্যমনস্ক স্বরে বলল, তুমি দেখি অনেক নিয়ম কানুন জানো। তার উত্তরে জালালউদ্দিন কিছু বলে। অদ্ভুত চোখে মেয়ের দিকে তাকিয়েছে। তিথি বলছে, সামনের সপ্তাহের একজন বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। দেরি হয়ে যাবে তো। দেরি হলেও কিছু করার নেই, হাত খালি। ডাক্তার বিনা পয়সায় তোমাকে দেখবেন না, নগদ ১০০ টাকা দিতে হবে। জালালউদ্দিন নিচু গলায় বললেন, আমার কাছে কিছু আছে। তিথির জন্য এ খবরটা অবাক হবার মতো। রান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, এমন দিনও তাদের গেছে। জালালউদ্দিন শব্দ করেননি, শুকনো মুখে উপোস দিয়েছেন, অথচ তার কাছে টাকা ছিল। তিথি বলল, কত টাকা আছে? তিনি জবাব দেননি, চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। একটা হাত একবার ডান চোখের সামনে ধরছেন, একবার বা চোখের সামনে। তিথি বলল, কত টাকা বলো? আমি তো নিয়ে যাচ্ছি না। আছে কিছু। সেই কিছুটা কত? এই ধর সব আছে। এতগুলো টাকা নিয়ে তুমি খাপটি মেরেছিলে? তুমি তো বেশ মজার মানুষ বাবা। দাও আমাকে ১০০ টাকা ধার দাও, ভয় নেই, ফিরিয়ে দিব। তিনি
না শোনার ভান করলে খাট থেকে নেমে হাতড়ে হাতে রওনা দিলেন বাথরুমের দিকে। তিথি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত তিনি বেরুলেন না। 13-14 বছরের রোগা একটা মেয়ে দরজা খুলে দিল। মেয়েটির চেহারা খুব মায়াকাড়া, ভারী কোমল মুখ, গোলাকার মুখ, ভারী কোমল চোখ, কেউ যেন কাটা কম্পাস দিয়ে মুখে গেছে। পাতলা ঠোঁট, এত পাতলা যে মনে হয় তীক্ষ্ণ চোখে তাকালে রক্ত চলাচল করতে দেখা যাবে। দবির সাহেবের বাসা? জি। উনি আছেন? জি। গোসল করছে। কে হন তোমার? আমার বাবা। ওনার সঙ্গে দেখা করতে এসেছি। বসুন, বাবা বের হলে বলবি। ওনার বের হতে অনেক দেরি হয়। তোমার নাম কি? অজান্তা। বাহ, খুব সুন্দর নাম তো। আমার ভালো নামটা খুব খারাপ। ভালো নাম কি? অজন্তা কিছু বলল না। আগ্রহ নিয়ে তিথিকে দেখছে। মনে মনে বলছে, এ মেয়েটার গলার স্বর এত মিষ্টি কেন? শুধু শুনতে ইচ্ছা করে। তার একটু মন খারাপও হলো। অজন্তার ধারণা তার গলা স্বরটা খুব বাজে, কর্কশ, কানে লাগে। এজন্য বাইরের মানুষের সামনে সে কথাবার্তা একেবারেই বলে না। তবু এই মহিলাটির সঙ্গে সে অনেক কথা বলে ফেলেছে। এখন মন খারাপ লাগছে। তার ধারণা এই মহিলা মনে মনে বলছেন, অজন্তা মেয়েটা এত সুন্দর কিন্তু তার গলার স্বর এরকম কাকের মতো কেন? তিথি বলল, তোমার আজ স্কুল নেই অজন্তা? হুম। কিসের ছুটি? এসএসসি পরীক্ষার ছুটি। আমাদের স্কুলে সিট পড়েছে। তুমি ক্লাস 7-এ পড়ো, তাই না? অজন্তা অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? তিথি হাসি মুখে বলল, চেহারা দেখে আমি অনেক কিছু বুঝতে পারি। এখন যাও দেখো তোমার বাবা বের হয়েছে কিনা। বের হননি? কি করে বুঝলে? বাথরুমের দরজা খুলেই তিনি আমাকে ডাকেন লেবুর শরবত দেওয়ার জন্য। গোসল শেষ করে তিনি 1 গ্লাস লেবুর শরবত খান। ভিটামিন সি আছে শরবতে। বেশি করে ভিটামিন সি খেলে মাথায় চুল ওঠে। তিথি হেসে ফেলল। অজন্তা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। নিজের উপর তার খুব রাগ লাগছে। কাকের মতো গলায় সে এতক্ষণ ধরে কথা বলছে, কি লজ্জা। জিপটা কেটে ফেললে বেশ হতো। ভেতর থেকে ভারী গলা ভেসে এলো, হুজু, মা হুজু। অজন্তা মুখ কালো করে ফেলল, বলল, বাবা আমাকে আদর করে হুজু ডাকে, কি যে বিশ্রী লাগে শুনতে। দবির সাহেব খালি গায়ে, কাঁধে শুধু একটা ভেজা গামছা জড়িয়ে বসার ঘরে ঢুকেই পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। তিথি উঠে দাঁড়ালো। তিনি ভাঙা গলায় বললেন, বসো, ও বসো। তিথি বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? হুম। আমার নাম মনে আছে আপনার? না, নাম মনে নেই। আমার কোনো মানুষের নাম মনে থাকে না। চেহারা মনে থাকে, একবার দেখলে সারা জীবন মনে থাকে। তুমি বসো, আমি একটা শার্ট গায়ে দিয়ে আসি। আমি কি আপনাকে কোনো অস্বস্তি ফেলেছি? হুম, তা তা তো কিছুটা। কি জন্য এসেছ? আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি আমি আসতে বলেছিলাম? বলো কি? একটা কার্ড দিয়েছিলেন, সেখান থেকেই ঠিকানা পেলাম। ও আচ্ছা, আচ্ছা। বলেছিলেন আমাকে একটা চাকরি জোগাড় করে দিবেন। চাকরি? চাকরি আমি কোথায় পাবো? তা তো জানি না। আপনি আমাকে আসতে বলেছিলেন, তাই এসেছি। চলে যেতে বললে চলে যাব। না, না, বসো, একটু বসো। চা খাও। আমি একটা শার্ট গায়ে দিয়ে আসছি। ঘরে কোনো কাজের লোক নেই, 4 জন ছিল। গত সোমবার একসঙ্গে 4 জনকে বরখাস্ত করেছি। 24 ইঞ্চি একটা কালার টিভি চুরি হয়েছে। ওদের সঙ্গে যোগাযোগ ছাড়া সেটা সম্ভব না। আমার ধারণা ওরা ধরাধরি করে টিভিটা চোরের রিকশায় তুলে দিয়ে এসেছে। আই অ্যাম পজিটিভ। দুপুরের দিন শাক গায়ে দেবার জন্য দোতলায় চলে গেলেন। তার ঘর তার স্ত্রী ফরিদার ঘরের পাশে। একসময় তারা দুজন এক খাটে ঘুমাতেন। এখন তা সম্ভব না। ফরিদার গায়ে একটু হাত রাখলে সে ব্যথায় নীল হয়ে যায়। দীর্ঘদিন বিছানায় শুয়ে থেকে তার পিঠে দগদগে ঘা হয়েছে। সেখান থেকে কটু গন্ধ আসে। ডুবেরউদ্দিন সে গন্ধ সহ্য করতে পারেন না। সমস্ত শরীর পাক দিয়ে ওঠে। মনে হয় বমি করে ফেলবে। বহু কষ্টে বমির চাপ সামলাতে হয়। সামলাতে না পারলে খুব খারাপ ব্যাপার হবে। ফরিদা মনের কষ্টেই
মরে যাবে। তবিরউদ্দিন ফরিদার ঘরের পাশ দিয়ে যাবার সময় থমকে দাঁড়ালেন। সকালবেলার এই সময়টায় সে আচ্ছন্ন অবস্থার মধ্যে থাকে। কিছু জিজ্ঞেস করলে কথা বলে না, তাকায় না পর্যন্ত। কথা বলতে শুরু করে বিকেলের দিকে। আজ অন্যরকম হলো। ফরিদা ক্ষীণস্বরে ডাকলেন, এই শোনো। দবিরউদ্দিন ঘরে ঢুকলেন। দরজার ওপাশ থেকে বললেন, কে? ওই মেয়েটা। কে? কোন মেয়েটা? ফরিদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যার সঙ্গে এতক্ষণ কথা বললে। দবিরউদ্দিন ফ্যাকাশ হয়ে গেলেন। ফরিদা বললেন, মেয়েটাকে আমার এখানে একটু আসতে বলো, আমি কথা বলবো। চিঠি অনেকক্ষণ কিছু দেখতেই পেল না। জানালা ভারী পর্দায় ঢাকা। ঘরে ৩টা দরজার দুটোই বন্ধ। যেটা খোলা সেখানেও জানালার মতো ভারী পর্দা। অন্ধকারে চোখ সয়ে আসার আগেই তিথি শুনল কেউ একজন তীক্ষ্ণ গলায় বলছে, ভিতরে এসে দাঁড়াও, পর্দা ধরে দাঁড়িও না, পর্দার কাঠ আলগা হয়ে আছে, মাথার উপর পড়বে। তিথি খানিকটা এগুতে ভয় লাগছে, কোনো কিছুর সঙ্গে হয়তো ধাক্কা লাগবে। তোমার বাঁদিকে চেয়ার আছে, চেয়ারে বসো। সে বসল না, দাঁড়িয়ে রইল। চোখে অন্ধকার সয়ে গেছে। ঘর দেখা যাচ্ছে, পুরানো আমলের পালঙ্কও দেখা যাচ্ছে। পালঙ্কে শুয়ে থাকা মহিলাটাকে দেখা যাচ্ছে। খুব রুগ্ন মানুষকে আমরা কঙ্কাল বলি। এই মহিলাটি তাও নয়, তবে কঙ্কালকেও যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। হাঁটু পর্যন্ত চাদরে ঢাকা। মাথার ওপর স্লথ গতিতে একটা ফ্যান ঘুরছে। ঘরের ভেতর চাপা এক ধরনের গন্ধ। বসতে বললাম, বসছ না কেন? তিথি বসল, তাকে রইল দেয়ালের দিকে। ফরিদা বললেন, চেয়ারটা ঘুরিয়ে বসো, তোমার মুখ দেখতে পাচ্ছি না। তিথি চেয়ার ঘুরিয়ে বসল। তোমার চেহারা তো বেশ ভালো। বেশ্যাদের এত সুন্দর চেহারা থাকে জানতাম না। আমি শুনেছি ওদের শরীর ভালো থাকে, চেহারা ভালো থাকে না। তিথি তাকিয়ে রইল, কিছু বলল না। তোমাকে বেশ্যাবলায় রাগ করলে নাকি? ও আমাকে তোমার বিষয়ে বলেছে। ও আমাকে সবকিছু বলে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। আপনি মনে হচ্ছে খুব ভাগ্যবতী। ঠাট্টা করলে নাকি? তিথি কিছু বলল না। ফরিদা বললেন, আমি অবশ্য শুনেছি তোমার মতো মেয়েরা খুব ঠাট্টা তামাশা করতে পারে। আমাদের সম্পর্কে এত খবর জানলেন কিভাবে? ইচ্ছে করলেই জানা যায়, একে ওকে জিজ্ঞেস করে জেনেছি। তিথি বলল, আপনার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব? না, বসো, আরো খানিকক্ষণ বসো। তোমার কাজের ক্ষতি হলেও বসো, আমি পুষিয়ে দিব। কিভাবে পুষিয়ে দিবেন? ঘন্টা হিসেবে টাকা দিবেন? হ্যাঁ, দেব। তুমি বসো। চা খেয়েছ তুমি? চা দিয়েছে? না, দেয়নি। চা খেলে আপনার কাপ নোংরা হয়ে যাবে না? হবে। আমার এত সচিবায়ু নেই। আচ্ছা, তুমি বলো, ও তোমার সঙ্গে কি কি করেছিল? আপনার স্বামী আমার সঙ্গে কি কি করেছিল তা শুনতে চান? হুঁ। উনি আপনাকে কিছু বলেননি? বলেছে, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো, আমি তোমাকে টাকা দেব। এটা বলার জন্য আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ, দেব। ও ভীষণ লাজুক। ওর মতো লাজুক একটা মানুষ তোমার মতো সুন্দরী একটা মানুষ নিয়ে কি করলো তাই জানতে চাই। আপনিও তো একসময় সুন্দরী ছিলেন।
আপনাকে নিয়ে উনি কি করেছিলেন? আমি আর তুমি এক হলাম? এক না? আমাদের দুজনের শরীরই তো একরকম, তাই নয় কি? আমার মতো মেয়েরা ফাজিলও হয়। এ খবরটা বোধহয় আপনি জানেন না। অন্য মেয়েদের সঙ্গে আমরা খুব ফাজলামি করি, আবার ছেলেদের সঙ্গে মধুর ব্যবহার। এখান থেকে যাবার সময় আমি কি করব জানেন? আপনার মুখে থুতু দিয়ে যাব। আপনার শরীরের যে অবস্থা, আপনি সেই থুতু মুখে মেখে শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না। খুবই আশ্চর্যের ব্যাপার, ফরিদা এ কথায় রাগ করলেন না। বরং তার মুখের রেখাগুলো কোমল হয়ে গেল। তিনি শান্ত স্বরে বললেন, "তোমার নাম কি?" "আমার ১০ টা নাম আছে। কোনটা আপনাকে বলব?" "সত্যি নাম বলো।" "সত্যি নাম আমার নেই। আমার সবই নকল নাম।" "তুমি আমার ওপর খুব রাগ করেছ। আমি খুবই অসুস্থ একজন মানুষ। আর অল্প কিছুদিন বেঁচে আছি। এরকম একজন মানুষের ওপর রাগ করা ঠিক না। আপনার মতো রুগীরা সহজে মরে না। আপনি দীর্ঘদিন বাঁচবেন। এবাড়ির প্রতিটি মানুষের হাড় ভাজা ভাজা করবেন। এবাড়ির প্রতিটা মানুষ একদিন মনে মনে আপনার মৃত্যু কামনা করবে। তবু আপনি মরবেন না। ফরিদা বললেন, "তুমি সত্যি কথাই বলছ। তুমি আমার আরো কাছে আসো তো। তোমাকে ভালো করে দেখি। জানালার একটা পর্দা সরিয়ে দাও। ঘর বেশি অন্ধকার হয়ে আছে। আজ এত অন্ধকার কেন বলো তো? ঝড় বৃষ্টি হবে নাকি? আকাশে কি মেঘ আছে?" তিথি একটা প্রশ্নেরও জবাব দিল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শান্ত স্বরে বলল, "যাই।" ফরিদা বললেন, "থুথু দিয়ে গেলে না?" তিনি তার জবাব না দিয়ে নিচে নেমে গেল। দবিরউদ্দিন বারান্দায় মেয়ের মাথার চুল আছড়ে দিচ্ছিলেন। তিথি তাদের পাশ দিয়ে হেঁটে উঠোনে নামল। দবিরউদ্দিন শঙ্কিত চোখে তাকিয়ে রইলেন। কিছুই জিজ্ঞেস করলেন না। অজন্তা বাবাকে জিজ্ঞেস করল, "এ মেয়েটি কে বাবা?" দবিরউদ্দিন মেয়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে পারলেন না। কিছু একটা বলতে গেলেন, গলা দিয়ে শব্দ বের হল না। গলার মধ্যে আটকে গেল। টুকু অনেকক্ষণ পর্যন্ত বুঝতেই পারল না সে কোথায় আছে। অন্ধকার অপরিচিত একটা ঘর। সে শুয়ে আছে মেঝেতে, তার গায়ে দুর্গন্ধ। মোটা একটা কাঁথা। সে শুনল ইনিয়ে বিনিয়ে অল্প বয়সে একটা বাচ্চা কাঁদছে। কান্নার শব্দ শুনতে শুনতে টুকু চোখ বন্ধ করল। এই মুহূর্তে সে কিছু ভাবতে চায় না। ঘুমোতে চায় আরাম। তার শরীর অল্প অল্প কাঁপছে। ঘুম এত আরামের হয় সে আগে কখনো ভাবেনি। এখানে সে কিভাবে এলো? নিজে নিজে নিশ্চয় আসেনি, কেউ এসে দিয়ে গেছে। কতদিন আগে দিয়ে গেছে? ১ দিন, ২ দিন না ৭ দিন? বাড়ি থেকে যেদিন সে বের হলো সেদিন কি বার ছিল? সোমবার না মঙ্গলবার? এটা কি কাল? গ্রীষ্ম না শীত? কিছুই মনে পড়ছে না। গায়ের উপর রাখা মোটা কাঁথা থেকে দুর্গন্ধ আসছে। ঘুমের মধ্যেও সেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। আরো যেন বেশি পাওয়া যাচ্ছে। পেটের ভিতর পাক দিয়ে উঠছে। বমি বমি লাগছে। টুকু দ্বিতীয়বার চোখ মেলল। সঙ্গে সঙ্গে মোটা একটা গলা শোনা গেল। "নাম কি তোর? এই, নাম কি রে?" টুকু জবাব দিল না। জবাব দেবার আগে লোকটাকে দেখতে ইচ্ছে করছে। কিন্তু লোকটা বসেছে এমনভাবে যে তাকে দেখতে হলে মাথা ঘুরিয়ে তাকাতে হয়। মাথা ঘুরাতে ইচ্ছে করছে না। "এই বলা, এই, কিছু খাবি? খাবি? কথা কস না কেন? বোবা নাকি? এই।" টুকু কথা না বলায় ভালো বিবেচনা করল। কথা বলতে শুরু করলেই এরা অসংখ্য প্রশ্ন করবে। বাড়ি কোথায়? বাবার নাম কি? থাকো কোথায়? পড়াশোনা করো? কি হয়েছে তোমার? এর চেয়ে এই যে চুপচাপ পড়ে আছে, এটা কি ভালো না? টুকু আগ্রহ করে আশেপাশের জীবনযাত্রা দেখছে। যে লোকটি তার সঙ্গে কথা বলছে তার চেহারা সে এখনো দেখেনি। তার কথা শুনে মনে হচ্ছে বুড়ো কেউ হবে। কথার সঙ্গে সঙ্গে সে খুব কাশছে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জনম জনম, পর্ব ৪। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।